প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা। পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা তৈরি করার পূর্বে আমরা কিছু নিয়ম জানব। শুধু পণ্য ক্রয়ের ক্ষেত্রেই ক্রয় হিসাব লিপিবদ্ধ করতে হয়। কোনো প্রকার সম্পত্তি বা মণিহারি ক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব লেখা যাবে না। পণ্য ক্রয় নগদে বা ধারে উল্লেখ না থাকলে নগদে ক্রয় করা হয়েছে বলে ধরে নিতে হবে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে নগদ বা চেক কথাটি উল্লেখ না থাকলে বাকিতে ক্রয় হয়েছে বলে আমরা ধরে নেব। ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম না থাকলে প্রদেয় বা পাওনাদার হিসাব লিখতে হয়। পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, কিন্তু সম্পদ ক্রয় করলে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট হবে। আমরা ধারাবাহিকভাবে কিছু লেনদেন তৈরি করব এবং লেনদেনগুলোর নিয়ম জানব। আমরা 1 তারিখে দেখতে পাচ্ছি পণ্য ক্রয় 20,000 টাকা। এখানে নগদে, বাকিতে, চেকে, বিলে কোনো তথ্য নেই। তাহলে আমরা সিদ্ধান্ত নেব এই লেনদেনটি নিঃসন্দেহে নগদেই হয়েছে। এই কারণে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে তা ডেবিট হয় এবং নগদ অর্থ কারবার থেকে চলে গেছে বা হ্রাস পেয়েছে। নগদ অর্থ হচ্ছে সম্পদ, আর সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিট হয়। আমরা 2 নং লেনদেনে দেখতে পাচ্ছি ধারে পণ্য ক্রয় 30,000 টাকা। যদি আমরা ধারে পণ্য ক্রয় করি তাহলে ইতিপূর্বেই আমরা নিয়ম শিখেছি, ধারে ক্রয় করলে প্রদেয় বা পাওনাদার নাম সৃষ্টি হয়। আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট এবং ধারে ক্রয় করার কারণে প্রদেয় নাম সৃষ্টি হয়েছে। আমরা সূত্রের মাধ্যমেও দেখতে পাচ্ছি যে ক্রয় হচ্ছে ব্যয় বা খরচ, ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয় এবং প্রদেয় হচ্ছে দায়, আর দায় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। এই কারণে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা 3 তারিখে দেখতে পাচ্ছি রনির নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা। এখানে নগদ এবং বাকি চেক, বিল কোনো কিছু উল্লেখ নেই, তবে পরিচিত একজন ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। আমরা ইতিপূর্বেই একটি নিয়ম শিখেছি যে যদি কোনো লেনদেনে পরিচিত ব্যক্তির নাম থাকে তাহলে সংশ্লিষ্ট লেনদেনটি বাকিতেই লেনদেন হয়েছে বলে আমরা মন্তব্য করব। এই কারণে আমরা লিখব ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব, বা যেহেতু রনি কথা আছে এই জন্য আমরা লিখব প্রদেয় রনি। ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় রনি হিসাব ক্রেডিট। কেননা ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে তা ডেবিট হয় এবং প্রদেয় রনিও হচ্ছে দায়, আর দায় বৃদ্ধি পেলে তা ক্রেডিট হয়। আমরা 4 নং প্রশ্নে বা 4 নং লেনদেনে দেখতে পাচ্ছি রনির নিকট হতে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। উক্ত বাক্যে নগদ শব্দ থাকার কারণে আজকে রনিকে আমরা প্রদেয় বা পাওনাদার হিসাব লিখব না, বা রনিকে গণ্য করব না। নগদে পণ্য ক্রয় করার কারণে নগদ অর্থ হ্রাস পেয়েছে এবং পণ্য ক্রয় করার কারণে একদিকে খরচ বৃদ্ধি পেয়েছে বা ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাহলে একদিকে ব্যয় বৃদ্ধি পেয়েছে, অপরদিকে নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিট হয়। এই কারণে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি রনির নিকট হতে চেকে পণ্য ক্রয়। চেকের মাধ্যমেও পণ্য ক্রয় করলে আমরা এই রনিকে গণ্য করব না। ইতিপূর্বে হয়তো রনিকে আমরা প্রদেয় হিসাবে গণ্য করেছি, কিন্তু চেক থাকার কারণে রনির কাছে আমাদের আর কোনো বাকিতে লেনদেন হয়নি। এই কারণে রনিকে আমরা লিখব না বা পাওনাদার নাম লিখব না। পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লিখতে হয় এবং ক্রয়ের সাথে চেক শব্দ থাকলে অবশ্যই ব্যাংকের জমা টাকা হ্রাস পায়, অর্থাৎ ব্যাংক জমা নামক সম্পদ হ্রাস পায়। এই কারণে আমরা লিখব খরচ বা ব্যয় বৃদ্ধি পেয়েছে, এই কারণে ডেবিটে লিখব, এবং ব্যাংক নামক সম্পদ হ্রাস পেয়েছে তাই ব্যাংক হিসাব ক্রেডিটে লিখব, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট হবে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি বিলের মাধ্যমে পণ্য ক্রয়। বিলের মাধ্যমে পণ্য ক্রয় করলে প্রদেয় বিল সৃষ্টি হয়। আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট,
প্রদেয় বিল হিসাব ক্রেডিট। কেননা পণ্য ক্রয় করলে অবশ্যই ক্রয় নাম লিখতে হয় এবং ক্রয়ের সাথে বিল শব্দ থাকলে প্রদেয় বিল হিসাব ক্রেডিট হয়। প্রদেয় বিল হচ্ছে দায়, দায় বৃদ্ধি পেলে তাকে ক্রেডিটই লিখতে হয়। 7 তারিখে আমরা দেখতে পাচ্ছি 10% কারবারি বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। আমরা জানি পণ্য ক্রয়ের সময় যে বাট্টা থাকে তার নাম কারবারি বাট্টা, আর কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না। তাহলে 10,000 টাকার 10% হচ্ছে 1,000 টাকা। এই 1,000 টাকার নাম হচ্ছে কারবারি বাট্টা, আর কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হবে না। আর এই লেনদেনটি যেহেতু নগদ, বাকি, বিল, চেক কোনো কিছু উল্লেখ নেই, তাহলে নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে। এই কারণে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। এখানে বাট্টার 1,000 টাকা অন্তর্ভুক্ত হবে না। 8 তারিখে আমরা দেখতে পাচ্ছি মণিহারি দ্রব্য ক্রয়। আমরা ইতিপূর্বেই শিখেছি যে মণিহারি দ্রব্য ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। মণিহারি দ্রব্যটি অবশ্যই নগদে লেনদেন হয়েছে, কেননা বাকি, চেক, বিল কোনো তথ্য উল্লেখ নেই। আমরা ইতিপূর্বেই একটি নোট শিখেছি যে একটি লেনদেন কিভাবে হয়েছে তা যদি উল্লেখ না থাকে তাহলে নিঃসন্দেহে ধরে নেব নগদেই লেনদেন হয়েছে। এই কারণে আমরা লিখব মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 9 তারিখে আমরা দেখতে পাচ্ছি আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় একটি সম্পদ ক্রয়। সম্পদ ক্রয় করলেও ক্রয় নাম লেখা যাবে না, সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট হবে। এই বাক্যেও কীভাবে লেনদেন হয়েছে, নগদ, বাকি, চেক, বিল কোনো তথ্য নেই। এই কারণে আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে। এই কারণে আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেননা আমরা সূত্রে দেখতে পাচ্ছি একটি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং একটি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। তাহলে যেহেতু আসবাবপত্র একটি সম্পদ এবং নগদানও একটি সম্পদ, যে সম্পদ বৃদ্ধি পেয়েছে সেটি ডেবিটে লিখব এবং যে সম্পদ হ্রাস পেয়েছে সংশ্লিষ্ট সম্পদটি আমরা ক্রেডিটে লিখব। 10 তারিখে দেখতে পাচ্ছি বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়। বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমরা কোনো যন্ত্রপাতি ক্রয় করি তাহলে সেই যন্ত্রপাতিকে আমরা পণ্য হিসাবে গণ্য করব। সম্পদ যখন বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় তখন পণ্য হিসাবে গণ্য করতে হয়। এই কারণে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কেননা কিভাবে লেনদেন করা হয়েছে তা উল্লেখ নেই। আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে। তাই আজকের যন্ত্রপাতিটিকে আমরা পণ্য হিসাবে গণ্য করে ক্রয় হিসাব লিপিবদ্ধ করব। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হচ্ছে ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়। নগদান হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে, তাই সংশ্লিষ্ট সম্পদকে আমরা ক্রেডিটে লিখব।